আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। লুট হওয়া সাদা পাথর উদ্ধার অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন। 70 ট্রাক জব্দ, এক ইউপি চেয়ারম্যান গ্রেফতার। 7 দিনের মধ্যে উদ্ধারের নির্দেশ হাইকোর্টের। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপরে তিস্তা, পদ্মার পানি বেড়ে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত, বাঁধে আশ্রয় নিয়েছে বানভাসী মানুষ। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতুর টোল প্লাজা অবরোধ। রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ। আশুলিয়ায় বেতনের দাবিতে রাজপথে গার্মেন্টস কর্মীরা। নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ধর্ম মন্ত্রণালয়ের। কর্মকর্তা কর্মচারীরা আর্থিক লেনদেনে জড়িত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। বিমান ভাড়া কমানোর উদ্যোগ। এবং জালিয়াতি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে কুষ্টিয়ার ভূমি অফিসের কর্মচারী আব্দুল্লাহ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে জড়িতদের তালিকাও চেয়েছে উচ্চ আদালত। এদিকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে অবৈধ পাথরবাহী 70টি ট্রাক জব্দ করে যৌথ বাহিনী। সিলেট থেকে ইকবাল মুন্সির পাঠানো তথ্যচিত্রে মিজান শাহজাহানের রিপোর্ট। নানা আকৃতির পাথর, তার মধ্য দিয়ে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ ঝলধারা। এই অপরূপ দৃশ্যে নিজেকে ক্যামেরাবন্দি করতে হাজারো পর্যটক ছুটে যেতেন সিলেটের ভোলাগঞ্জে। কিন্তু গত কয়েক মাসে পাথর খেকোদের লুটপাটে সৌন্দর্য হারিয়ে পর্যটন কেন্দ্রটি এখন বালুর চরে পরিণত হয়েছে। দিন দুপুরে চলেছে লুটপাট। এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর স্থানীয় প্রশাসন পদক্ষেপ নিলেও তা জোরালো ছিল না। ফলে পাথর লুট ঠেকানো যায়নি এমন অভিযোগ করে স্থানীয়রা বলছেন দায় এড়াতে পারে না প্রশাসন। এখন আইসা দেখি যে সাদা পাথর এলাকায় সাদা পাথর নাই, আছে শুধু বালুর চরের মতো হয়ে গেছে। জানতে পারলাম এখানে চরের এই পাথর সব বিভিন্ন মানুষের লুটপাট করে নিয়ে যাচ্ছে। তো প্রশাসনের কোনো ভূমিকা এখানে আছে বলে আমার মনে হয় না। রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা দেখবে। তারা আগে কেন এটা করলো? হ্যাঁ, তারা আগে দেখবো না? এটা একটা রাত্রি বেলা এতগুলো পাথর হারাই গেল, এটা আসলে কেমন ভাবে হারাইল? সাদা পাথর পর্যটন কেন্দ্রে যেখানে বড় বড় পাথর ছিল সেখানে এখন বিশাল বিশাল গর্ত। প্রায় 80% পাথর এরই মধ্যে লুট করা হয়েছে। কয়েক মাস ধরে পর্যটন কেন্দ্রটির সর্বনাশ করার পর এখন তৎপরতা দেখাচ্ছে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো। বহিষ্কার ও অভিযানের মধ্য দিয়ে হারানো অতীত ফিরিয়ে আনা যাবে কিনা তা নিয়ে শঙ্কিত পরিবেশবাদীরা। আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন আগামী 7 দিনের মধ্যে যে পাথরগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেগুলোকে প্রশাসনকে বলছে 7 দিনের মধ্যে ওই এলাকায় এসে স্থাপন করা, এবং সেই ব্যাপারে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলো করতে বলেছেন। এদিকে পাথর চুরির দায়ে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তার বিরুদ্ধে বালু ও পাথর লুটপাটের মামলা রয়েছে। এদিকে সাদা পাথর পর্যটন কেন্দ্রের আগের অবস্থা ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে প্রশাসন। এর অংশ হিসাবে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। যাদের আপনার অনুমোদন প্রাপ্ত আছে, এলসি যেগুলো আছে, কাগজ দেখাতে পারে, তাদের ক্ষেত্রে আমরা ওকে দিচ্ছি। আর বাকি যারা আছে আপনার এই পাথর চুরি করে যারা পরিবহন করতেছে তাদের ক্ষেত্রে আমরা কোনো ধরনের মার্সি করতেছি। সিলেটে পাথর আসে সীমান্তের উপারে ভারতের পাহাড়ি নদী থেকে। বহু বছর ধরে পানির স্রোতের সঙ্গে এসব পাথর এসে কোয়ারি তৈরি হয়েছে। 2020 সালের আগে সংরক্ষিত এলাকা বাদে সিলেটের 8টি কোয়ারি ইজারা দিয়ে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হতো। তবে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির কারণে 2020 সালের পর আর পাথর কোয়ারি ইজারা দেওয়া হয়নি। মিজান শাহজাহান, এটিএন বাংলা। দেশের উত্তরাঞ্চলে পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় খুলে দেওয়া হয়েছে ব্যারেজের সবগুলো গেট। পানিবন্দী তিস্তাপাড়ের অন্তত 15,000 মানুষ। এদিকে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি, এতে প্লাবিত হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ চরাঞ্চল সহ বিভিন্ন এলাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
উজানের ঢলে রাজশাহী অঞ্চলে প্রতিদিনই গড়ে 10 থেকে 12 সেন্টিমিটার করে বাড়ছে পদ্মার পানি। এতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল সহ নদী তীরবর্তী নিম্নাঞ্চল। খানপুর, খিদিরপুর ও চরমাজার দিয়ার এলাকা থেকে গবাদি পশু সহ উঁচু এলাকায় এসে আশ্রয় নিচ্ছে অনেক পরিবার। যদিও আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের। সব বছরে বছরে সমস্যা, আমার নদীর বাঁধনের দরকার আছে, রাস্তাঘাট চলে গেছে, ভাত পানি খাওয়ার অসুবিধা হয়েছে, মানুষ ব্যবহার করবার পায় না, মানে কামাই কাজ করার কোনো বুদ্ধি নাই। পানি হইলে তো বিভিন্ন সমস্যা, এখন বোঝা যায় না, মানে বিভিন্ন সমস্যা, মনে করো যে খাওয়া খাদ্যর মানে কোনো সংকেত এলে কোথাও বাইরে না গেলে তো সমস্যা। নীলফামারী ও লালমনিরহাটের ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়েই চলেছে। এতে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। ডিমলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি সহ 20টি গ্রামের প্রায় 15,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, তলিয়ে গেছে বসতবাড়ি সহ ফসলের ক্ষেত। সররক্ষা বাঁধ সংলগ্ন যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার গুলো আছে, টি বাঁধ, আই বাঁধ, সেই স্ট্রাকচার গুলোতে আমরা সতর্ক অবস্থানে আছি এবং সেই জায়গায় জনগণ এবং জনসাধারণ প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে আপনার স্ট্রাকচার এবং জনগণের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এদিকে পানি আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতি ও ঝুঁকিপূর্ণ বাঁধ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা সহ পানির প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের 44টি জলকপাটি খুলে রাখা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। রেলপথ ব্লকেট শেষে এবার স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের যমুনা সেতুর টোল প্লাজা ব্লকেট করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 9 বছর পেরিয়ে গেলেও শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনো অনুমোদন হয়নি। তাই দাবি পূর্ণাঙ্গভাবে না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে অবরোধের ফলে যমুনা সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যমুনা সেতুর ওপর দিয়ে গড়ে প্রতিদিন উত্তরবঙ্গের 22 জেলার 18,000 যানবাহন পারাপার হয়ে থাকে। পক্ষ থেকে আমি এই আন্দোলনের সাথে সংহতি জানানোর জন্য এসেছি, কারণ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গা থাকতেও কেন স্থায়ী ক্যাম্পাস হবে না, এই বিষয়টা আজকে সরকারের কাছে তুলে ধরার জন্য আমি এই সংহতি জানানোর জন্য এসেছি। আমরা জানতে পেরেছি যে পাবনার তাদের সাথে তারা হাত মিলিয়ে আমাদের অনুমোদন এটা আটকে রেখেছে। আমাদের এরপরে হচ্ছে আমরা সচিবালয় ঘেরাও করব, ঢাকামুখী হবো, এটাই আমাদের পরিকল্পনা। সাভারের আশুলিয়ায় বেতন ভাতার দাবিতে বাইপাইল আব্দুল্লাপুর মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর ইট খোলা এলাকার নাসা গ্রুপের শ্রমিকরা সড়ক অবরোধ করে। এর ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নাসা গ্রুপের প্রায় 8,000 শ্রমিক জুলাই মাসের বেতন ভাতার দাবিতে এই অবরোধের ডাক দেয়। এরপর সেখানে উত্তেজনা তৈরি হলে আশেপাশের প্রায় আরো 15টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভুইয়া। ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোর নিবন্ধন বাতিল করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। হজ ও ওমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শুধুমাত্র অর্থের জন্য গুরুতর অসুস্থ কাউকে হজে পাঠানো হবে না। এ সময় হজ যাত্রীদের দিয়ে স্বর্ণসহ নানা নিষিদ্ধ দ্রব্য বহন না করতে এজেন্সি মালিকদের সতর্ক করেন উপদেষ্টা। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিন ব্যাপী হজ ও ওমরা মেলার আয়োজন করেছে নিবন্ধিত হজ এজেন্সিদের সংগঠন হাব। একই ছাদের নিচে এ মেলায় অংশ নিয়েছে শতাধিক বেসরকারি হজ এজেন্সি, যেখানে হজ যাত্রীদের জন্য রাখা হয়েছে বিশেষ সব প্যাকেজ। আমাদের বিশেষ সুবিধা হলো আমাদের 1,85,000 ওমরা প্যাকেজ আছে নেক্সট মান্থ। এটাতে 35 জনে
2 জন সম্পূর্ণ ফ্রি যেতে পারবেন, সমস্ত খরচ আমাদের, অথবা 3টা টিকিট ফ্রি পাবেন। এবং মেলা উপলক্ষে আমরা আমাদের বিভিন্ন হজের প্যাকেজ, উমরা প্যাকেজ বিশেষ ছাড়ে এবং বিশেষ সুবিধা, বিশেষ করে আমাদের যে প্রতিশ্রুতি, যেটা কমিটমেন্ট দেয় আমরা, সেই কমিটমেন্ট শতভাগ রক্ষা করার চেষ্টা করি। মেলায় উমরা ও হজ নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন হজ এজেন্সিদের সংগঠন হাব। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে ধর্মোপদেষ্টা বলেন, এজেন্সির কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া সহ যে কোনো অনিয়মে জড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আরও জানান, বিমান ভাড়া কমানো সহ যেসব এজেন্সি নামমাত্র হজ যাত্রী পাঠান তাদেরকে বাদ দেওয়া হবে। এজেন্সি মালিকদের মাধ্যমে হজ যাত্রীদের দিয়ে স্বর্ণ চোরাচালান ও নিষিদ্ধ দ্রব্য বহনের সমালোচনাও করেন উপদেষ্টা। নামমাত্র এজেন্সি, একজন লোক পাঠায়, 2 জন লোক পাঠায়, অথবা পাঠায় না, 3 বছর যাবৎ পাঠায় নাই, এরকম এজেন্সির শত শত এজেন্সি আছে। আমরা এদেরকে মাইনাস করতে চাই, কারণ এই বিজনেসে যদি আপনি না থাকেন, আপনি একজন হাজি পাঠাবেন অথবা পাঠাবেন না, এটা আমরা বিব্রত হই। হাবের সহযোগিতায় 2026 সালে নির্বিঘ্নে হজ যাত্রা নিশ্চিতে কঠোর মনিটরিং এর কথাও জানান ধর্ম উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুসা সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোর 5টার দিকে ভারত থেকে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। পরে চাঁদ শিকারী বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা খুলনা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, কুমিল্লা, রংপুর, লালমনিরহাট, রাজশাহী, ময়মনসিংহ, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে গিয়েছিল। জালিয়াতির মাধ্যমে কোটিপতি বনে গেছেন কুষ্টিয়ার ভূমি অফিসের এক কর্মচারী। অভিযোগ উঠেছে, জাল শিক্ষা সনদে সরকারি চাকুরিতে যোগ দিয়ে অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আয় করেছে অফিস সহায়ক আব্দুল্লাহ। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জাতীয় পরিচয়পত্রে বয়স লুকিয়ে ও শিক্ষা সনদের মিথ্যা তথ্য দিয়ে সরকারি চাকরি নিয়ে এক যুগের কর্মজীবনে অবৈধভাবে গড়েছেন সম্পদের পাহাড়। এলাকাবাসীর অভিযোগ, শ্যামপুর পূর্বপাড়া জামে মসজিদের 5% জমি 10 বছর ধরে জবরদখল করে রেখেছে অভিযুক্ত পৌরভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল্লাহ। আমি না, তার বোন মসজিদকে দান করে গেছে, নিজ খরচে মসজিদকে দিয়ে গেছে, আমরা এই শুনেছি। পরে আর সেই জমি দখল পায়নি মসজিদ। কে দেয় না দখল? আব্দুল্লাহ। এসএসসি পাস করেছে 1988 সালে। কোন ডিভিশনে স্যার? এটা আমার রেকর্ড অনুযায়ী যা পাইছি 3rd ডিভিশন। ব্যক্তি মানুষ হিসাবে সকলের কাছে ঘৃণার প্রাপ্ত। ওনার যখন আব্দুল্লাহ চাকরি হয় তখন নিম্ন হলেও 48 বছর বয়স, আর সরকারি চাকরি তো ধরেন 32 বছর পরে আর হয় না। এছাড়াও সরকারি জমি আত্মসাৎ ও নিজ ভাই ও আত্মীয় স্বজনের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই পৈতৃক ভিটার আমার 50% অংশ, আব্দুল্লাহর 50% অংশ, অথচ আমাকে বাড়িতে আসতেও দেয় না, ঢুকতেও দেয় না। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় ও আমার মতো ছোট ভাইয়ের জমি আমার পৈতৃক সম্পত্তি এখন পর্যন্ত দেয়নি। মিরপুর পৌরভূমি অফিসের তহসিলদার আব্দুল্লাহর পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করলেও জাল সনদে চাকরি লাভের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা সহকারী কমিশনারের। প্রতারকের জন্য মানবিকতা দেখাচ্ছেন ভাই। একসাথে এই কথা বলতে হলে আমাকে কিন্তু বাইরে যা কথা বললি আমি আপনার সাথে, আপনি যেটা বলছেন তার উত্তর দিলে তার বিরুদ্ধে যায়। আমি চাচ্ছি যে এটা আমার প্লিজ আমাকে জিজ্ঞাসা করেন না। নিয়োগ বোর্ডের দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলোকে যাচাই করা। অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে নারাজ অফিস সহায়ক আব্দুল্লাহ। পরে গোপন ক্যামেরায় তার জালিয়াতির কথা ধারণ করা হয়। এই রেকর্ডিং ছাড়া আপনারা কথা বলতে পারছেন না, আপনি বলেন আমার সাথে বসে। বলেন, আমি বসতেছি। ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। সরকারি চাকরি করেন, আপনি একটা ঠুনকো বেজের উপর চাকরি করতেছেন। আপনি যেখানে এসএসসি পাস করার পরে ক্লাস 7 এর সার্টিফিকেট, আচ্ছা এগুলো তো আবার তুলছেন কেন? আমি তো বললাম এগুলো সব বাদ দিয়ে আপনি আমার সাথে বলবেন, আপনি আমার সাথে বলবেন মাপ করতে আমার সাথে বসে একটা ঝামেলা একটা মেটাই ফেলেন, আপনি আর কথা বলেন না, আপনি চলে যান। অভিযোগ প্রমাণিত হলে আব্দুল্লাহর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। যার বিরুদ্ধে কমপ্লেন তার বিষয়ে আমরা
খোঁজ খবর নিব এবং তদন্ত করে বাকি আমরা সত্যতা যাচাই করে তারপরে যদি সত্য পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অফিস সহায়ক আব্দুল্লাহর অনিয়ম আর দুর্নীতির সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সহ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ে বন্য হাতির উপদ্রব বেড়েই চলেছে। জঙ্গলে খাবার না পেয়ে লোকালয়ে নেমে আসছে এই বুনো হাতির দল, নষ্ট হচ্ছে কৃষকের ফসল। খাবারের খোঁজে বসত বাড়িতেও ঢুকে পড়ছে হাতি। প্রাণহানির আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এই অঞ্চলের বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন বিভাগের সহায়তা কামনা এলাকাবাসীর। জামালপুর থেকে লুৎফর রহমানের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। খাবারের খোঁজে জামালপুরে বকশীগঞ্জের গারো পাহাড়ের জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে বন্য হাতির দল। গত 2 সপ্তাহ ধরে ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি অঞ্চলে অবস্থান করছে 30 থেকে 35টি হাতির 2টি দল। দিনের বেলা কিছুটা গা ঢাকা দিয়ে থাকলেও বিকেলের পর এরা নেমে আসে লোকালয়ে। সারা রাত ধরে তাণ্ডব চালায় ফসলের ক্ষেত্রে। আমাদের এই এলাকার ধানগুলো খায় যেতে আছে, খুব ক্ষয়ক্ষতি হতে আছে, মানুষেরও নিরাপত্তা নাই। আমরা এই যে রাত জেগে এখানে দাঁড়ায় আছি। এই এলাকার যে 3-4টা গ্রামের মানুষগুলো ঘর ছাড়া বাইরে যায় থাকে, ঘুম নাই, ফসলের ক্ষতি, সব সাইডে ক্ষতি। রাতে আগুন জ্বালিয়ে এবং ঢাকঢোল পিটিয়ে পাহারা দিয়েও হাতির আক্রমণ ঠেকাতে পারছেন না স্থানীয়রা। একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে মৃত্যু ভয়। বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী 10 গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে হাতি আতঙ্ক। বাড়িঘর সাইড দিয়ে বসতাই আসে, বাড়ি ঘরে ঢুকে ফসল খেতে আছে, এইভাবে আমাদের খুব ক্ষয়ক্ষতি করতেছে। ধান চাষ করা হয়, সেগুলো ফসল খেয়ে ফেলে। তারপরে টাল সবজি করা হয়, সেগুলো নষ্ট করে মানুষের বাড়ি ঘরে উঠে হামলা করে। আমরা ঠিকভাবে থাকতে পারি না বাড়ি ঘরে, রাত হলে করে অন্য বাড়ি ছেড়ে অন্য কোথাও যাইতে হয়। এলাকাবাসী বলছেন, বেশ কয়েক বছর ধরেই পাহাড়ে খাবার না পেয়ে ভারত সীমান্ত পেরিয়ে সমতলে নেমে আসে এই হাতির দল। দ্রুত হাতির তাণ্ডব নিয়ন্ত্রণের দাবি স্থানীয় বাসিন্দাদের। পাহাড়ে মনে করেন যে এখনো 30-40টি আছে হাতি। এই জায়গায় না, খালি আর অন্য জায়গাও আছে। আজকে মনে করেন এই কয়টা আছে, সন্ধ্যার মধ্যে মনে করেন যে আরো হয়তো 20-30টি বাড়তিও হওয়ার পর। প্রতিহত করার জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন, যেমন লাইট এবং মশাল। এগুলো যদি আমাদেরকে সরকারি থেকে কিছু দিত তাহলে আমাদের অনেক উপকার হতো। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন বিভাগ কাজ করছে বলে জানালেন বিট কর্মকর্তা। আমাদের বিট কর্মকর্তা এবং তাদের যে স্টাফগণ আছে তারা হাতির সাথে এবং ইয়াটি টিমের সাথে সজলভাবে কাজ করতেছে, যাতে মানুষের ক্ষয়ক্ষতি এড়ানো যায় এবং হাতিরও যাতে ক্ষতি না হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি বিষয়টি স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যদি স্থায়ী সমাধান করতে চাই তাহলে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো যে আমাদেরকে একটি বায়োলেটারাল নেগোসিয়েশন করতে হবে ইন্ডিয়ার সাথে, যে এই ভারতীয় হাতির যে আক্রমণ এটিকে আমাদের ঠেকানোর জন্য 2 দেশের একটি পদক্ষেপ, যৌথ পদক্ষেপ প্রয়োজন। স্থায়ী সমাধান করতে হবে, এছাড়া একটি স্থায়ী সমাধান বের করা অনেক কঠিন হয়ে যাবে। হাতির দলকে তার আবাসস্থলে ফেরাতে না পারলে প্রাণহানি ও ব্যাপক ক্ষতির আশঙ্কা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীতে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে 104 জনের মৃত্যু হলো। দেশে বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 325 জন ডেঙ্গু রোগী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 25,324 জন। রাজধানীর পাশাপাশি মফস্বলেও এডিস মশা ছড়িয়ে পড়ায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। আর এবারে থাকছে পলিপ্যাং বাণিজ্য সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে টাঙ্গাইলে আখের বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। আখ কাটা ও বিক্রিতে এখন ব্যস্ত সময় কাটছে তাদের। আখ চাষে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। যতদূর চোখ যায় মাঠ জুড়ে দৃষ্টিনন্দন আখের ক্ষেত। কম পরিশ্রম ও কম খরচে বেশি লাভ হওয়ায় আখ চাষে ঝুঁকছেন টাঙ্গাইলের কৃষকরা।
এবছর অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের আক্রমণ কম হওয়ায় ফলনও হয়েছে ভালো। কৃষকদের দাবি, কৃষি অফিস থেকে সরকারিভাবে ডিআইবি সার দিলে আরো লাভবান হতেন তারা। আমরা আবাদ করি, পাইকাররা খাতে নিয়ে যায়, ঢাকা যায়, চান্দুরা যায়, পাবনা যায়। এটা বেশিরভাগ হলো রস আলাদা পার্টিরা এলো বেশি ব্যবহার করে, খাওয়াই নেওয়ারাও আছে, কিন্তু রস হলো বেশি ব্যবহার করে। সারা বছর একটা আবাদ হয়, আপনি বহু দূরের থেকে আমাকে কুশাল পাইকারি দরে নিয়ে যায়। আল্লাহ গেলে খুব ভালো হয়েছে, এবার আল্লাহ খুব ভালো দিচ্ছে। কৃষকরা জানান, এখানে ক্ষেত থেকে ঢাকা, পাবনা, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় আখ সরবরাহ করে পাইকাররা। জেলার হাট বাজারে চিবিয়ে খাওয়া আখ বিক্রি হয় প্রতি পিস 30 থেকে 40 টাকায়। আখের চাষ ও ফলন বৃদ্ধিতে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমরা এই সমস্ত কৃষকদেরকে উৎসাহিত করার জন্য আমরা উন্নত মানের যে জাতগুলো আছে আমাদের ঈশ্বরদীর থেকে, সেই জাতগুলো ইকো গবেষণা ইনস্টিটিউট, তার মধ্যে আমরা কিছু কিছু চারা তাদেরকে বিনামূল্যে আমরা বিতরণ করি এবং পাশাপাশি বছর একটা নির্দিষ্ট সময়ে এই সমস্ত কৃষকদেরকে এবং মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসার আছে, তাদেরকে আমরা ঈশ্বর গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর জেলায় আখের লক্ষ্যমাত্রা ছিল 500 হেক্টর আর আবাদ হয়েছে 451 হেক্টর জমিতে। টাঙ্গাইল জেলা ও এর আশপাশে চিনিকল থাকলে এ অঞ্চলে আখের উৎপাদন আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে মত স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁদাবাজির নাটক সাজিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জানে আলম অপুকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে। সকালে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন অপুর স্ত্রী আনিসা। পূর্বে কোনো চাঁদাবাজির রেকর্ড অপুর বিরুদ্ধে নেই দাবি করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ফাঁসানো হয়েছে তাকে। এ সময় অপুর স্ত্রী জানান, 31শে জুলাই মধ্যরাত থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত অপুকে আটকে রেখে নির্যাতন করা হয়। এ সময় জোরপূর্বক জবানবন্দি নেয়ারও অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান আনিসা। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারো নাম সে বলে না। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রুচি সস অ্যান্ড কেচাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন বাংলাদেশের বিনোদন জগতের জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ। দেশের অন্যতম প্রধান খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত এই ব্র্যান্ডটির সাথে সম্প্রতি রাজধানীতে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সামনে নিয়মিত ব্র্যান্ডটির নানাবিধ প্রচারণায় তাকে দেখা যাবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ, প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুণ্ডু সহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ। কর্মকর্তারা জানিয়েছেন, খুব দ্রুতই সিয়াম আহমেদ রুচি সস অ্যান্ড কেচাপের নতুন বিজ্ঞাপন চিত্রে অংশ নেবেন। স্বনামধন্য দেশীয় ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত সিয়াম। এ পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের সময় করাচিতে আকাশে ছোড়া গুলিতে 3 জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ও 8 বছরের একটি শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত 64 জন। পুলিশ জানিয়েছে, করাচির লিয়াকতবাদ, কোরঙ্গি, মেহমুদাবাদ, আক্তার কলোনি, কেমারি, জ্যাকসন, শরীফাবাদ, জামান টাউন, উত্তর নাজিমাবাদ সহ বেশ কয়েকটি এলাকা থেকে অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছে। এসব ঘটনায় 20 জনের বেশি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শত্রুকে সব দিক থেকে আঘাত করতে সক্ষম এই
রকেট ফোর্স। ৭৮তম স্বাধীনতা দিবসের আগে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় শেহবাজ বলেন, মাত্র 4 দিনেই ভারতের গর্ব ধূলিসাৎ হয়ে গেছে। যুদ্ধে পাকিস্তানি সেনাদের বীরত্বের প্রশংসাও করেন তিনি। ভারতের সাথে যুদ্ধের সময়ের পাশে থাকায় তুরস্ক, সৌদি আরব, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও আজারবাইজান সহ মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান পাক প্রধানমন্ত্রী। এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর। টাইব্রেকারে টটেনহাম হটস্পারকে 4-3 গোলে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেই। যদিও শুরুতে 2-0 গোলে পিছিয়ে ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা, ব্লুনার্জি স্টেডিয়ামে ভ্যান ডি ভেনের গোলে 39 মিনিটে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। 9 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ান রোমেরো। তাতে শিরোপা জয়ের সুবাস পেতে শুরু করে টটেনহাম, তবে 85 মিনিটে লি ক্যাংইনের গোলে ব্যবধান কমায় পিএসজি। এরপর গনসালো রামোস ইনজুরি সময়ে সমতায় ফেরায় লুইস এনরিকের দলকে। এরপর টাইব্রেকারে টটেনহামের হয়ে গোল করতে ব্যর্থ হন ভ্যান ডি ভেন আর ম্যাথেস্টেল। এতে মৌসুমে 5টি শিরোপা জিতল প্যারিস সেন্ট জার্মেই। দেশের ফুটবলে বগুড়ার খেলোয়াড়দের সুনাম দীর্ঘদিনের। সোনালী দিনের সেই ফুটবলাররা একসময় জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন, বিদেশের মাটিতে খেলেও সুনাম কুড়িয়েছেন। কিন্তু সময়ের সাথে সাথে বগুড়া হারাতে বসেছে সেই ঐতিহ্য। বর্তমানে এই জেলা থেকে দীর্ঘদিন কেউ সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে। বগুড়ার ফুটবলের দৈন্য দশা নিয়ে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন পরাগ আরমান। বগুড়া শহীদ চান্দ স্টেডিয়াম, আলতাফুন্নেসা খেলার মাঠ, এমএস ক্লাব ও করোনেশন স্কুল মাঠ ছিল জেলার ফুটবলারদের অনুশীলন ক্ষেত্র। এই মাঠগুলোতেই প্রতিনিয়ত বয়সভিত্তিক লিগের খেলা আয়োজন করা হতো। তাদের মধ্য থেকে অনেকে জাতীয় দলে খেলেছেন। মাঠ সমস্যা এবং জেলা ক্রীড়া সংস্থার অনীহার কারণে দীর্ঘদিন এই জেলায় কোনো টুর্নামেন্টই হয় না। তাছাড়া ভালো মানের কোচ না থাকায় নতুন ফুটবলারও তৈরি হচ্ছে না। আমরা চাই বেশি বেশি লিগ হোক, বেশি বেশি মাঠ হোক, আমাদের প্র্যাকটিস হোক, ইউনিক নতুন নতুন প্লেয়ার বের হোক। একাডেমির অনেক খেলা হয়, অনেক আমাদের একাডেমির ছেলেমেয়ের সাথে প্র্যাকটিস করলে নিজেদের ভিতরে অনেক সম্পর্ক হয়, নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, পাসিং খেলা ভালো হয়। ফুটবল স্টেডিয়াম যখন হবে বা যদি সরকার দিয়ে দেয় বা যদি আমরা আনতে পারি, তাহলে ঢাকার বি লিগ খেলা হবে, এখানে প্লেয়ার উঠে আসবে, সব খেলা দেখতে আসবে। খেলোয়াড়গুলো আসে, তাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকে না, বিদায় তারা প্র্যাকটিস শেষে যারা তাদের এক্সট্রা ফুডিং বা স্পোর্টস গিয়ার্স, এটা তাদের জন্য পড়া খুব কঠিন হয়ে যায়। শহীদ চান্দ স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঘোষণা করার পর নতুন একটি ফুটবল স্টেডিয়াম তৈরি করার ঘোষণা দিয়েছিল তৎকালীন বিএনপি সরকার। রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘ 18 বছরে কোনো স্টেডিয়াম তো দূরের কথা, মাঠও তৈরি করা হয়নি এই বগুড়ায়। আমরা রাজনীতির কারণে এখানে বগুড়া স্টেডিয়াম আর এই স্টেডিয়াম করার পাশটা হয় নাই। খেলার মাঠের প্রয়োজন এবং প্রচুর পরিমাণে টুর্নামেন্ট বা লিগের ব্যবস্থা করতে হবে, যা বগুড়া জেলা ক্রীড়া সংস্থা বা ডিএফ এর আন্ডার থেকে হচ্ছে না। শুধু বগুড়ায় না, সারা বাংলাদেশেই তাই। এই ক্ষেত্রে আমি মনে করব বগুড়াতে এই মুহূর্তে একটা ফুটবল স্টেডিয়ামের খুবই প্রয়োজন। ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলার হারানো গৌরব ফিরিয়ে আনতে আরো বেশি টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানান জেলা প্রশাসক। তাদের পক্ষ থেকে একটা দাবি আছে যে নতুন করে একটা ফুটবল স্টেডিয়াম করার জন্য, সেটা তারা ভাবছে, হয়তো সেইভাবেই আগাচ্ছে। আর খেলার বিষয়ে আমরা সামনে খুব শীঘ্রই আমাদের জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব। আমরা বগুড়াবাসীর দাবি, জেলায় একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম তৈরি করা হলে এখান থেকে তৈরি হবে বড় কালু, আলফাজউদ্দিন আহমেদ গেদা এবং শাহজাহানদের মতো নামি দামি ফুটবলার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লুট হওয়া সাদা পাথর উদ্ধার অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন। 70 ট্রাক জব্দ, এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। 7 দিনের মধ্যে উদ্ধারের নির্দেশ হাইকোর্টের।
উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপরে তিস্তা, পদ্মার পানি বেড়ে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত, বাঁধে আশ্রয় নিয়েছে বানভাসী মানুষ। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতুর টোল প্লাজা অবরোধ। রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ, আশুলিয়ায় বেতনের দাবিতে রাজপথে গার্মেন্টস কর্মীরা। নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ধর্ম মন্ত্রণালয়ের। কর্মকর্তা কর্মচারীরা আর্থিক লেনদেনে জড়িত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। বিমান ভাড়া কমানোর উদ্যোগ। এবং জালিয়াতি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে কুষ্টিয়ার ভূমি অফিসের কর্মচারী আব্দুল্লাহ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।